হাই স্টুডেন্টস, আমরা ব্যাংকিং টার্মসের সম্বন্ধে পড়াশোনা করছিলাম। আগের ক্লাসে আমরা 6-7টা বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাংকিং টার্মসের সম্বন্ধে জেনেছি। আজকে আমরা আরও 6-7টা ব্যাংকিং টার্মসের সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। আমরা আগের ক্লাসে কিছুটা শুরু করেছিলাম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস নামে একটা টপিক, যেটা আমি আগের দিন কমপ্লিট করিনি। তো চলো আজকে এই টপিকটাও কমপ্লিট করি, আর সঙ্গে নতুন কিছু টার্মসও জানি। নেগোশিয়েবল মানে হচ্ছে যে ট্রান্সফারেবল বা এক্সচেঞ্জেবল, আর ইনস্ট্রুমেন্টস মানে যেগুলো লিগাল পেপারস, যে যেসব কাগজ তুমি ধরো হচ্ছে কি যে কারো কাছ থেকে টাকা নিয়েছো, ধার হিসেবে নিলে, তো তাকে তুমি একটা লিখিত দিয়ে দিলে যে হচ্ছে কি যে আমি তোমার কাছ থেকে 1,00,000 টাকা আমি নিয়েছি, আমি এবং যথাসময় মানে কি সময়ে সেই টাকাটা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। তো স্ট্যাম্প দেওয়া আছে, মনে করো স্ট্যাম্প ডিউটি। তো এটা একদম মানে তার মানে এক্সচেঞ্জ করা যায়। এবার ধরো সেই টাকা তুমি আমি তোমাকে ধার দিয়েছি 1,00,000 টাকা, তুমি আমাকে সেইটা একটা কাগজটা দিলে। এবার আমার কাছে কেউ 1,00,000 টাকা পায়, আমি বললাম কি না ঠিক আছে, না ওই যে নাও পেপারসটাতে তুমি রাখো। তো ওর কাছ থেকে আমি যে তোমার কাছ থেকে লোনটা নিয়েছি, তো সেই লোকটা তৃতীয় কোনো ব্যক্তি তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। তাহলে হয়ে গেলো, শোধবাদ হয়ে গেলো, আমি মাঝখান থেকে বেঁচে গেলাম। তো এটা এক ধরনের হচ্ছে এটাও এক ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে কি প্রমিসরি নোট, একটা হচ্ছে কি যে বিল অফ এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে যে চেক। প্রথমে আসি চেক। এটা আমরা সবাই জানি চেক জিনিসটা কি, যে ব্যাংকে তুমি যদি চেকে লিখে নিয়ে যাও 5,000 টাকা 10,000 টাকা, তুমি সেই টাকাটা তুলতে পারবে তোমার যদি আগের থেকে সেই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে থেকে থাকে। এটা হচ্ছে চেক। আচ্ছা, তো সেই চেক তো তুমি হচ্ছে যে টাকা মানুষকে না দিয়ে 10,000 টাকা তোমার অ্যাকাউন্টে, তুমি 10,000 মানে কি 1,00,000 টাকা আছে, তুমি তো 10,000 টাকার চেক লিখে দিলে, অন্য কাউকে দিয়ে দিলে, না তুমি আমার ব্যাংক থেকে তুলে নাও, সেটাও হয়, কোনো সমস্যা নেই সেখানে। তো এটাও এক ধরনের, তার মানে এটাও একটা ট্রান্সফারেবল লিগাল ডকুমেন্ট। তো এটা এক ধরনের হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আরেক ধরনের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি, প্রমিসরি নোট। আমি তোমার কাছ থেকে ধার নিলাম 1,00,000 টাকা, তো আমি এবং লিখিত দিয়ে দিলাম যে তোমার কাছ থেকে আমি 1,00,000 টাকা নিয়েছি, তো আমি অবশ্যই আজ থেকে 1 মাস পরে হোক, বা এই সামনে, আজকে এটা মে মাস, তো সামনে জুন মাসের 1 তারিখে আমি হচ্ছে টাকাটা তোমায় দিয়ে দেবো। তো এটা একটা প্রমিসরি নোট। ওকে, এবার আসি আমরা বিল অফ এক্সচেঞ্জ। ওকে, তো ধরো হচ্ছে কি যে আমি তোমার কাছ থেকে টাকা ধার নিলাম, এবং সেটা এটা কিন্তু প্রমিসরি নোট না। প্রমিস মানে কি, আমি দেবো, কথা দিয়েছি, সেটা আমি লিখিতভাবে আমি দিয়ে দিলাম যে হ্যাঁ আমি তো আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। কিন্তু বিল অফ এক্সচেঞ্জ একটু আলাদা, অনেকটা প্রমিসরি নোটের মতোই, কিন্তু একটু আলাদা। যে আমি যখন তোমার কাছ থেকে টাকাটা আমি ধার নিলাম, তখন আমি লিখে দিলাম আমি তোমার কাছ থেকে ধার নিলাম। লিগাল ডকুমেন্টস। সেটা হচ্ছে কি তোমার আইনি যেসব ডকুমেন্ট হয়, সেখানে স্ট্যাম্প করা থাকে সব কিছু। এটা এক ধরনের হতে পারে। এবার আমি কি করলাম, মানে তুমি কি করলে, তুমি অন্য আর কারোর কাছ থেকে 1,00,000 টাকা তুমি ধার নিয়ে নিলে, আর বলে কি যে নাও এই যে প্রমিসার বিল অফ এক্সচেঞ্জটা নাও, তুমি আমি যার কাছ থেকে টাকাটা নিয়েছি, তো সে তোমাকে তার টাকাটা পরিশোধ করে দেবে। হ্যাঁ, আগেরটা ছিল প্রমিসরি নোট, এটা হচ্ছে তোমার বিল অফ এক্সচেঞ্জ। এটা একটা, তবে প্রমিসরি নোট কিন্তু তোমার হচ্ছে কি যে তুমি কথা দিলে যে 1 মাস পর তুমি টাকাটা দেবে। বিল অফ এক্সচেঞ্জটা হচ্ছে কি এইরকমভাবে তৃতীয় ব্যক্তির সঙ্গে তুমি যে ডিল করবে, সেই কাগজটাকে তুমি হচ্ছে কি যে মানে শেয়ার করবে যে নাও তুমি অন্য কাছ থেকে টাকা নিয়ে নাও, কিন্তু সেটা একটা লিমিট করা থাকে। 30 দিন হোক, 1 বছর হোক না কেন, এই 1 বছরের মধ্যে তুমি যতজনের সঙ্গে যতবার খুশি এক্সচেঞ্জ করতে পারবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, তার মানে আমরা বললাম কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে 3 রকমের হয়, একটা চেক, একটা হচ্ছে প্রমিসরি নোট, আর একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট যেটা আমাদের টপিকটা পড়ি, সেটা প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। প্রিপেইড মানে আগে টাকাটা দাও, পেমেন্ট মানে কি আগে থেকে তুমি পে করে দিচ্ছ, তাই না? মানে ওই তো যাই হোক, একই ব্যাপার, একই জিনিস। আর ইনস্ট্রুমেন্ট মানে লিগাল ডকুমেন্ট অথবা, হ্যাঁ এরকমই ধরে নাও আর কি, যে এক ধরনের লিগাল ডকুমেন্ট মনে করো। আচ্ছা, প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে কী কী পড়ে? ধরো তুমি হচ্ছে কি যে মানে জার্মানিতে এরকমও হয়, তুমি বাসে ট্রাভেল করবে, তো 1 মাসের জন্য তুমি টাকাটা ভরে রাখলে, আগে থেকে টাকাটা দিয়ে রাখলে 1,000 ইউরো মনে করো। তো এবার তুমি সেই মানে যতবার তুমি হচ্ছে কি ট্রাভেল করবে, তখন তোমার হচ্ছে কি সেই একটা কার্ড সিস্টেম করা থাকে, সেই কার্ডের থেকে টাকাটা কেটে নেয়। হ্যাঁ, ধীরে ধীরে কাটতে থাকে। তো এটা এক ধরনের হচ্ছে কি প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। কার্ডটা হচ্ছে এক ধরনের ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, সেটা প্রবলেমটা হচ্ছে তুমি তোমার হাত ছাড়াও অন্য কারো হাতে পড়লে, সে তোমার পয়সা, তোমার সেই কার্ডটা ইউজ করে তোমার কাছে পয়সা ঝেড়ে দিতে পারে। এটা হচ্ছে প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট। এবার আসি আমরা হুন্ডি। ধরো তুমি আমেরিকায় আছো, এবার তুমি সেখানে চাকরি করো, টাকা পাঠাবে ইন্ডিয়াতে। এবার যখন তুমি টাকাটা পাঠাবে ইন্ডিয়াতে, তখন কি তোমার একটা ট্যাক্স দিতে হবে।
মানে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, রেমিটেন্স ট্যাক্স, তাই না, রেমিটেন্সের সময়। কিন্তু তুমি চাচ্ছ কি যে না আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেবো না। হ্যাঁ, কি বললাম আমি, ধরো তুমি বিদেশে চাকরি করো, তুমি ইন্ডিয়াতে টাকা পাঠাবে, কিন্তু সে গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেবে, তাহলে কি তোমার লস হবে, কিছুটা অনেকটা টাকা কমে যাবে। তুমি বললে আমি চিন্তা করলাম কি, আমি ইউএসএতে ব্যবসা করি মনে করো, আমি ইন্ডিয়াতেও ব্যবসা করি, ইউএসএতেও ব্যবসা করি। আমি বললাম কি তুমি আমাকে ইউএসএ আমার কোম্পানি আছে, ওখানে লোক আছে, ফিট করা আছে, তুমি না একটা কাজ করো, এক মানে কি যে $1000 তুমি ওখানে পে করে দাও, আমি এখান থেকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমি কি করলাম, তোমার ওখান থেকে $1000টা আমি ইউএসএতে নেওয়ার পর সেটা আমি ব্যবসায় খাটালাম, সেখানে আমি বাচ্চা ফুটিয়ে দিয়েছি সেই পয়সার থেকে। হ্যাঁ, $1,00,000 থেকে আমি 1,10,000-20,000 আমি কামিয়ে নিয়েছি, আমি আর ওখান থেকে 10-20 হাজার টাকা কামিয়ে নিয়েছি। আমি কি করলাম ইন্ডিয়াতে, তোমার তুমি যে আমার $1,00,000 আমি ওখানে দিয়েছো, সেটা আমি করলাম ইন্ডিয়াতে, তো মানে কি যে আমার অ্যাকাউন্ট থেকে আমি $1,00,000 তোমার বাড়িতে পৌঁছে দিয়ে দিলাম আমি, ব্যাস, তুমিও বাঁচলে আমিও বাঁচলাম। আমার হচ্ছে কি ব্যবসার জন্য পুঁজি দরকার ছিল, তুমি আমাকে হেল্প করে দিয়েছো। এবার তোমাকে ইন্ডিয়াতে টাকা পাঠানোর কথা তো দরকার, কিন্তু উইথাউট ট্যাক্স, মানে তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে না গভর্নমেন্টকে, তো আমি তোমাকে সেটা কাজ করে দিলাম। এই যদিও এটাই হচ্ছে এক ধরনের হুন্ডি। আম, যদিও এটা একটা ইলিগাল, যদি গভর্নমেন্ট যদি জানে তাহলে তোমার উপর বিরাট অ্যামাউন্টের ফাইন লাগিয়ে দেবে, এবং শাস্তিও আছে তার জন্য, কারণ তুমি গভর্নমেন্টকে ট্যাক্স না দিয়ে এইভাবে তুমি যেটা টাকা ট্রান্সফার করছো। হুম। আর তার মধ্যে হচ্ছে আরেকটা ব্যাপার যে এটা কিন্তু, ধরো তুমি আমাকে টাকা দিয়েছো, আমি কিন্তু আমাকে লিগাল ডকুমেন্ট দিব না, জাস্ট একটা টোকেন দেবো সামান্যভাবে লিখে। তুমি আমাকে ইউএসএতে হচ্ছে কি যে ধরো $100 মানে $10 নোট, ইন্ডিয়ান রুপিতে অর্ধেক ছেড়ে দিয়েছো, সেখানে একটা তো মানে কি যে কি বলে একটা পার্ট আমার কাছে থাকবে, বা ধরো হচ্ছে কি যে তুমি আমাকে বলে দিলে যে টাকার মানে কি যে নাম্বার এই 23541, হ্যাঁ, আমি এখানে তো তুমি ওখানে ফোন করে দিলে যে তোমার মা বাবাকে যে 23541 এই নাম্বারটা তুমি যদি বলো, তাহলে সে তোমাকে $1,00,000 দিয়ে দেবে। তো আমি কি করলাম, তোমার কাছে জিজ্ঞেস করলাম, তোমার ফ্যামিলির কাছে জিজ্ঞেস করলাম, বলো একটা টাকা আমার একটা কিছু একটা সংকেত তো দাও, 23541, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা $1,00,000 দিয়ে দিই। কিন্তু কি, এবার আমি যদি না দিই, তুমি কিচ্ছু করতে পারবে না আমাকে, কারণ কি তোমার কাছে কোনো ডকুমেন্ট নেই ইউএসএতে তুমি যে আমাকে $1,00,000 দিয়েছো, বা $1,000 দিয়েছো, কোনো লিগাল ডকুমেন্ট নেই। তো এই জন্যে এটা কিন্তু আবার মানে সেফ নয়। হ্যাঁ, তো এই হুন্ডি কিন্তু খুব বেশি ভালো জিনিস নয়। এটা তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দাও, তাহলে তুমি সেফভাবে তোমার শিওর গ্যারান্টেডভাবে তুমি হচ্ছে টাকাটা কিন্তু দিয়ে দিতে পারবে, মানে পৌঁছে দিতে পারবে তোমার বাড়ির লোককে। কিন্তু হুন্ডিতে কিন্তু না, অনেকে এমনও আছে 4-5টা ট্রানজ্যাকশন করার পর একটা হুট করে একটা ট্রানজ্যাকশন তুমি মিস করে দিয়েছে কোম্পানি, হুন্ডি কোম্পানি। হুন্ডিগুলো কোম্পানি নয়, অর্গানাইজড সেক্টর। আর মানে কি যে এটা হচ্ছে যদি যারা, আমি যদি নাও চালাই তাহলে আমার লোক আমি ফিট করে রেখেছি, হ্যাঁ ওকে আমি মানে কি মাসিক $1,000 দিয়ে আমি কাজ মানে কি যে কাজ করাচ্ছি। কিন্তু কখনো কখনো এরা কী করে যে তোমার কাছ থেকে পয়সা নিয়ে, এবার আমি মালিক তো সেখানে থাকবে না, ও কী করবে, মিডলম্যান পয়সা খেয়ে ব্যাস আর মালিককে পয়সা দিবেই না, ও নিজের কাছে রেখে দেবে। এবার তোমার কাছে কোনো প্রমাণও নেই যে তুমি আমাকে পয়সা, তুমি আমার ওই কর্মচারীকে পয়সা দিয়েছো, তুমি কিচ্ছু করতে পারবে না। এটাই হচ্ছে কি এক ধরনের হুন্ডি। তো হুন্ডি থেকে খুব মানে কি যে দূরে থাকো যতটা সম্ভব। চলো এবার আমরা বুঝি ডেবিট কার্ড। ডেবিট কার্ড আমরা সাধারণত আমরা এভাবে বুঝি যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে যে আমরা এটিএম কার্ডটা পাচ্ছি, এটা এক ধরনের কিন্তু ডেবিট কার্ড। ডেবিট কার্ড দিয়ে তুমি টাকাটা তুলতে পারবে, আবার হচ্ছে কি যে মানে পেমেন্টও করতে পারবে। হ্যাঁ, তোমার অ্যাকাউন্ট মানে ধরো কার্ড সুইফট করে নিয়ে তুমি টাকাটা মানে পেমেন্ট মানে কি সেখান থেকে পেমেন্ট করাতে পারবে। হ্যাঁ, এইটাই হচ্ছে ডেবিট, মানে তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, মানে টাকা তুলতে পারবে। যদিও এখন এটিএম কার্ড দ্বারা তুমি তোমার অ্যাকাউন্টে তুমি টাকা রাখতে পারবে, কিন্তু ডেবিট কার্ড অর্থ এটাই যে তোমার কাছ থেকে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে বা তুমি টাকা তুলতে পারবে, এটা হচ্ছে ডেবিট কার্ড। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের কথা বললাম। সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে একটু পার্থক্য আছে। সেভিংস অ্যাকাউন্টে হচ্ছে কি এক ধরনের মানে তুমি টাকাটা রাখলে এবং তুমি হচ্ছে বার্ষিক একটা, তুমি যদি মানে এটা তুমি জমাচ্ছ টাকা, তুমি সেভ করছো, এক্সপেন্ডিচার করার পর তোমার ইনকাম এবং এক্সপেন্ডিচারের পর যে টাকাটা বাকি রইলো পড়ে রইলো, সেটা অবশিষ্ট রইলো, সেটা তুমি সেভ করলে ব্যাংকে। তো সেটাই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। আর এটা কি, তুমি ধরো $1,00,000 তুমি রাখলে, সেভ করলে, তুমি সেভিংস করলে, তো 1 বছর পর তোমাকে একটা 2-3%, 5%, 7% যাই হোক একটা তোমাকে সুদ দেবে তোমাকে। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু তা নয়, তা তোমাকে দেবে না। তুমি $1,00,000 রাখছো, তুমি সুদ কিন্তু তুমি আর পাবে না, তুমি ওই টাকাটাই তুমি রয়ে যাবে।
এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট শুধুমাত্র সেভ করার জন্য ইউজ করা হয়, আর কারেন্ট অ্যাকাউন্ট বিজনেস করার জন্য ইউজ করা হয়। কারেন্ট যারা বিজনেস করে প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন করার দরকার পড়ে, তো তুমি সেটা সেভিংস অ্যাকাউন্ট দ্বারা করতে গেলে তোমার হচ্ছে কি ব্যাংক তোমাকে আটকে দেবে, তোমাকে এতটা বেশি এক্সচেঞ্জ মানে করতে দেবে না। তার মানে কি সেখানে একটা ট্যাক্স মানে কি ব্যবসা করবে তুমি, তার মানে কি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, তো তুমি তো হচ্ছে কি যে সেভিংস অ্যাকাউন্টে কাজ চালিয়ে দিচ্ছ, এইভাবে হয় না। তো তোমাকে সমস্ত ট্রানজ্যাকশন যদি ব্যবসাতে মানে কি ভিত্তিক যেসব ট্রানজ্যাকশন আছে সেটা কারেন্ট অ্যাকাউন্ট দ্বারা করতে হবে, ঠিক আছে? তুমি এবং সেখানে কারেন্ট অ্যাকাউন্টে কি নাম্বার অফ মানে কি যে নাম্বার অফ কী বলবো কী বলে ট্রানজ্যাকশনস অনেক অপশন অনেক বেশি থাকে। এটাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর হচ্ছে কি সেভিংস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, তারপর নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু টার্ম সম্বন্ধে জানবো। ওকে, বাই।